2016 সালের পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়ে গেল। ওএমআর শিট আপলোড হলো না, ওএমআর শিটে গণ্ডগোল রয়েছে এবং আদালত কিন্তু একেবারে চাইলো, কমিশনের কাছে রিপোর্ট চাইলো যে পরিষ্কার করে যে তথ্য দিতে, যে চাল কাকড় বাছার জন্য, সে তথ্য না দেওয়ার জন্য গড়িমসি হলো এবং আদালত পুরো প্যানেল বাতিল করে দিল। একদম শিক্ষকেরা এসে বসলো ধর্মতলার গাছতলায়। কী অবস্থা দাঁড়াচ্ছে, কোথায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যাচ্ছে? বাংলাকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মানসিকভাবেও সেই সব প্রার্থীদের যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গেও রয়েছি, যারা পয়সা দিয়ে চাকরি কেনার চেষ্টা করেছিলেন। দেখুন, কাউকে আপনি যখন কোনো অর্থ দেবেন, আপনাকে তো ভাবতে হবে যে আমি অর্থটা সঠিক জায়গায় দিচ্ছি কিনা, আমি এই অর্থটা দিয়ে চাকরিটা পাওয়ার যোগ্য কিনা, আপনাকে তো এগুলো ভাবতে হবে। সেই ভাই বোনেরা সেটা ভাবেনি। কিছু দুর্বৃত্তের হাতে, কিছু তৃণমূলী চোর ডাকাতের হাতে পয়সা দিয়ে ভাবলো যে আমাদের পরীক্ষা দিতে হবে না, আমাদের যোগ্যতার মানদণ্ড হচ্ছে তৃণমূলী নেতাদের পকেট ভরানো, এবং তাই যা হওয়ার তাই হলো। আজকে বলুন যে আজকে তো তাদের সব গেল। তারা যতদিন চাকরি করেছেন টাকা ফেরত দিতে হবে সুদ সমেত। আর যে টাকাটা তারা ঘুষ বাবদ তৃণমূলের নেতাদের দিয়েছিলেন ঘটি বাটি বিক্রি করে, সেই সম্পত্তিটাও গেছে। যে টাকাটা রোজগার করলেন সেটাও গেল। উল্টে এখন হয়তো মা বাবা বা পরিবারের কেউ তাদের জমানো যেটুকু আর রয়েছে তার থেকে সুদও দিতে হবে। তাহলে কোনো অন্য রাস্তা নেওয়ার আগে আমার মনে হয় আগামী প্রজন্মের ভাবা উচিত, আমি যে রাস্তা দিয়ে অ্যাচিভ করতে চাইছি, অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইছি, সেই রাস্তাটা সঠিক কিনা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাস্তাই, কোনো দেখানো রাস্তাই তো সোজা নয়, সবই বেঁকা, সবই টেরা। প্রতিটি রাস্তার বাঁকে চোর ডাকাতরা দাঁড়িয়ে আছে। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দিকে না তাকাই, তাদের না বুঝি, শুধু ওনার দলের নেতাদের কথায় ঘটিবাটি বিক্রি করে সর্বশান্ত হই, তার দায়টা কে নেবে? বিরোধীরা। এই যে তৃণমূলের নেতারা বলছে যে এই কেস কামারির জন্য এদের চাকরি গেছে, অমুকে কেস করেছিল বলে চাকরি দিতে পারছে না। আমাদের তো যোগ্য প্রার্থী যারা চাকরি পাচ্ছেন না তাদের পাশেও দাঁড়াতে হবে। যাদের পয়সা নেই, তৃণমূলী নেতাদের ঘুষ দিয়ে চাকরি নেওয়ার, তা কেস কামারি হবেই। কেস কামারি হয়েছে, এবার চাকরি গেছে। বিষয়টা কি জানেন তো, আমাকে ভাবতে হবে যে কে আমার প্রশাসক, এবং সেই প্রশাসকের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা কতটা স্বচ্ছ, সেই দলের নেতাদের ওপরে আমি ভরসা করব কি না নিজের ভবিষ্যৎ গড়তে। এগুলি আমার দুর্ভাগা ভাই বোনেরা কেউ ভাবেননি। আজকে তার ফল যা হওয়ার তাই হয়েছে। মমতা ব্যানার্জি পরিষ্কার সভামঞ্চ থেকে, একদম রায়গঞ্জ থেকে যে বার্তা দিলেন, আদালত নাকি রাজনীতির অঙ্গুলি হেলনে চলছে, রাজনীতি পার্টি অফিস থেকে নির্দেশ আসছে আদালতে, সেই মারফত রায় হচ্ছে। কি মনে করেন এই যে প্যানেল বাতিল, এটা কি রাজনৈতিক কোনো রং লাগা, অঙ্গুলি হেলন, কি মনে হচ্ছে? বিষয়টা কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই কথা বলবে সেই নিরপেক্ষ নয়। আমি যদি হাইপোথেটিক্যালি ধরেও নিই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ঠিক কথা বলছেন, তারাই সুযোগটা পেল কেন? তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার দলের নেতারা রোজগার করলেন কেন? এইভাবে গরিব মানুষকে সর্বশান্ত করলেন কেন? কেন আগামী প্রজন্মকে বোঝালেন তুমি পাস না করলেও তোমায় চাকরি করে দেবো, এত লক্ষ টাকা দাও? এর দায়টা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? তা সেই সুযোগ যদি বিজেপি নিয়ে থাকে বা প্রতিবাদ যদি অন্যান্য বিরোধী দলেরা করে থাকে, তারা অন্যায় করলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় ধোয়া তুলসী পাতা, ওনার দল ধোয়া তুলসী পাতা। অ্যাকচুয়ালি কি এখন ফেসে গেছে দুর্বৃত্তায়ন আর চৌর্যবৃত্তি, যে তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র হয়, এবং সেটা যে সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারেননি। না বুঝে আঙুল তোলাই যায় বিরোধীদের দিকে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়
কে আপনারা গিয়ে প্রশ্ন করুন যে যে চাকরি প্রার্থীদের চাকরি গেল, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, যে নেতার হাতে পয়সা দিয়েছিল, সেই সব তৃণমূলের নেতার আগে গ্রেপ্তার হবে না কেন? কেন মাননীয়া পদত্যাগ করবেন না? এটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। কেন আগামী প্রজন্মের কর্মসংস্থান উনি পয়সার বিনিময়ে বিক্রি করেছেন? আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে জবাব দিতে হবে। ওনাকে পদত্যাগ করে আদালতের সামনে যেতে হবে, মানুষের আদালতের সামনে আসতে হবে, তারপর ওনার বড় বড় কথা বাংলার মানুষ শুনবে। একদমই তাই। রবীন্দ্র নজরুলের বাংলায় পরিষ্কার করে যিনি প্রচার করতেন, তিনি সবচেয়ে বেশি প্রচার করতেন মমতা ব্যানার্জি। সেই রবীন্দ্র নজরুলের বাংলায় আজকে চাল আর কাকর সব এক হয়ে গেল। যোগ্য অযোগ্য সব শিক্ষকরাই রাস্তায়, এ বাছা গেল না এক। দ্বিতীয় কথা, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, শিক্ষক এসে দাঁড়িয়েছে রাস্তায় গাছতলায়, সেই জায়গাটা কি অবস্থা? যেখানে শিক্ষা আমাদের বঙ্কিমচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে, সেই জায়গায় শিক্ষকরা তো গাছতলায় এসে দাঁড়ালো। কোথায় দাঁড়ালো বাংলার সংস্কৃতি? বাংলা সংস্কৃতিকে নর্দমায় নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নর্দমায় নামিয়ে এনেছেন। আগে বাংলার মানুষ অন্যান্য রাজ্যের দিকে আঙুল তুলতো, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিন্দি বলয়ের দিকে আঙুল তুলতো। এখন বাইরের লোকেরা বলে বাঙ্গাল সে আয়া হ্যায়, ওধার তো বহুত চোরি হতা হ্যায়। এই জায়গায় রবীন্দ্র নজরুলের বাংলাকে উনি এনে দাঁড় করিয়েছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম ওপর থেকে হোক আর মাটির তলার থেকে হোক দেখছেন আর হাসছেন যে তোরা না বুঝে কাকে নিজেদের বটগাছ ভেবে সিলেক্ট করেছিলি এবং বাংলার মসনদে বসিয়েছিলি, আজকে দেখ তোরা কত বড় পাপ করেছিস। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ওপর থেকে আর কাজী নজরুল ইসলাম তার কবর থেকে বাংলার মানুষকে বলছে। এরপরেও বাংলার মানুষ 500 টাকা আর 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে মজে থাকবে কি না, এটা বাংলার মানুষকে উত্তর দিতে হবে। না হলে কি হবে, বাড়ির ছেলেকে সন্দেশখালিতে যেরম হতো মদের বোতল ধরিয়ে দিয়ে বলবে কালকে মিছিলে চলে আসবি, আরও একটা দুটো প্রজন্ম নষ্ট হবে, এবং সেইটা মেকআপ করতে আরও 100 বছর সময় লাগবে। একদমই তাই। আমি শুধু জানতে চাইব, কংগ্রেসের পক্ষ থেকে যেমন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আইনি সহায়তা দেবে তারা যোগ্য চাকরি প্রার্থীদের, যে যদিও অলরেডি সিবিআই কিছু অযোগ্য চাকরি প্রার্থীদের চার্জশিট এবং হলফনামা সমেত জমা দিয়েছে কোর্টকে, এবং সেই জায়গায় আইনি সহায়তার জন্য বিজেপি হাত বাড়িয়ে দিয়েছে, সিপিএমও দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে কি সেই ধরনের কোনো সহযোগিতা বা পাশে থাকার বার্তা দিচ্ছেন? আমি দলের একজন কর্মী হিসাবে, একজন প্রদেশ কংগ্রেসের একজন সম্পাদক হিসাবে এটুকু বলতে পারি, বামপন্থী বন্ধুরা তো করছেন, অন্যান্য রাজনৈতিক দলও করছেন। মাননীয় অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেস নেতৃত্বের কাছে এমন কোনো সংগঠন বা এমন কোনো মানুষ যদি এসে বলে যে আমরা রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাতে প্রতারিত হয়েছি, আমাদের সাহায্য করা হোক, আইনি সাহায্য দেওয়া হোক, আমাদের কাদার থেকে তুলে আনা হোক, জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে পিছপা হবে না তাদের পাশে গিয়ে দাঁড়াতে। ঠিক তাই। আমি একদম শেষ করব এই প্রসঙ্গ দিয়ে, টাটার পরে ভারী শিল্প এই রাজ্যে আসেনি। এই শিক্ষকরা এই 2016 প্যানেল বাতিল হলো, এই তো অবস্থা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিল্প ব্যবস্থা। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে বলছেন আরও 10 লক্ষ চাকরি দেওয়া হবে, প্রতিশ্রুতি, আবার সেই 10 লক্ষ চাকরি। সেই প্রতিশ্রুতিতে কি মনে হচ্ছে, এটা কি শুধুই প্রতিশ্রুতি না এর বাস্তবতা রয়েছে? এটা ভোটের দিকে তাকিয়ে মানসিক সন্তুলন হারিয়ে ফেলা একজন মহিলার আর্তনাদ। উনি আর্তনাদ করছেন, বাংলার মানুষকে আবার নতুন করে মাননীয়া মিথ্যে কথা বলছেন ভোট পাওয়ার জন্যে। এই যে মিথ্যা কথা চেঁচিয়ে চেঁচিয়ে উনি বলছেন, এর শাস্তি উনি পাবেন, চিন্তা করবেন না। 2024 আছে, আর 2026-এ ওনাকে বাংলার রাজনৈতিক পরিসর থেকে এমনভাবে বিদায় নিতে হবে যে তখনও যদি কেউ কোনো অঞ্চলে একটা দুটো লোকও তৃণমূল করে, আপনার বাড়ির দরজায় এলে আপনি জল আর ঝাঁটা দিয়ে আপনার দাওয়া ধোয়াবেন। এই পরিণতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেটা হওয়া উচিত ছিল না।
শেষ ছোট্ট করে জেনে নেব, সুপ্রিম কোর্টে এসএসসির সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে রাজ্য যাচ্ছে। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে একটা মুভমেন্ট করা হয়েছে, লাগাতার গ্রেপ্তারও হয়েছে, তারাও সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই যে সুপ্রিম কোর্টে কেসটা যাচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরে, কি মনে হচ্ছে রায় বদল হতে পারে, বা নাকি এই রায় স্থগিত অবস্থায়, বা এই রায় বহাল থাকতে পারে? কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টে গেলে এদের ভাগ্য বদলাতে পারে যে শিক্ষকরা এখন রাস্তায়? বাংলার নির্লজ্জ প্রশাসনের যে রায় বেরিয়েছে তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া একদম উচিত ছিল না। একদম দোকান কাটা, নির্লজ্জ, দুর্বিনীত, অসভ্য তৃণমূল কংগ্রেস দল। তাই তারা আবার জেদ দেখানোর জন্য কোর্টে যেতে পারে, কিন্তু আমাদের আইন ব্যবস্থার উপরে সম্পূর্ণ ভরসা আছে। আমরা জানি মাননীয় আদালত এমন কোনো রায় দেবেন না যেসব যেসব ভাই বোনেরা প্রতারিত হয়েছে যে তাদের বিরুদ্ধে রায় যায়। বিচার ব্যবস্থা সম্বন্ধে আমরা আস্থা হারাই, এমন কোনো রায় মাননীয় সুপ্রিম কোর্ট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাজনৈতিক ফুর্তি করার জন্যে, যার উত্তর উনি 2024 এবং 2026-এ পাবেন। ঠিক এই জায়গাতেই আরেকটা প্রশ্ন, সূত্রের খবর রাজ্য সরকার এই চাকরি যাদের গিয়েছে সেই শিক্ষকদের বেতন দেবে আগামী মাস থেকে। সেই বেতন কোথা থেকে দেবে? আমি বলছি যে ধরুন একজন শিক্ষক শিক্ষকতা করছেন, তার মায়না পাচ্ছেন। এখন তো কোর্টের রায়ের ফলে তারা শিক্ষকতা করছেন না, বিভিন্ন রকম মুভমেন্ট করছেন, এই সময় মায়না দেবে কোন তহবিল থেকে রাজ্যের? ওটা হচ্ছে ওনার কাল্পনিক জেদ। উনি ওই মাইনে কোথার থেকে দেবেন আমি জানি না। হ্যাঁ, তবে তৃণমূল নেতারা ব্যক্তিগত চুরি করা পয়সার দিয়ে যদি ফান্ড তৈরি করে, এদের অনেক দিন মাইনে দিতে পারবে। এক একটা তৃণমূল নেতার কাছে যত কোটি টাকা করে ক্যাশ রয়েছে, সম্পত্তি রয়েছে, সেগুলো যদি ক্রোক করেন, দেখবেন একটা কয়েক বছরের ফিনান্সিয়াল ইয়ারের পশ্চিমবঙ্গের যা বাজেট তৈরি হয়, সেই টাকাগুলো তৃণমূল নেতাদের 4 আনা 8 আনা 10 পয়সা সব তৃণমূল নেতাদের ঘরে সেই ধরনের অর্থ জমায়েত হয়ে রয়েছে। আরে এক নেতার বান্ধবীর বাড়ির থেকে যদি 50 কোটি টাকা বেরোতে পারে, তাহলে সারা বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত শুরু করে রাজ্য স্তর অবধি তৃণমূল নেতাদের কাছে কত টাকা আছে আপনারাই ভেবে দেখুন না। ওইটা দিয়ে যদি ফান্ড তৈরি করে এদের মাইনে দেয় সেটা আলাদা কথা, কিন্তু রাজ্য সরকার দেউলিয়া। বাংলার অর্থনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, নতুন একটা সরকার, উনি তো 26-এ আর আসতে পারবেন না, নতুন একটা সরকার যখন বাংলার প্রশাসকের দায়িত্বে বসবে, সেই সরকারের কি নাস্তানাবুদ অবস্থা হয় বাংলার মানুষ দেখতে পাবে। কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রাচীন দল, একেবারে এই পরিস্থিতি থেকে আমি একেবারে শেষ প্রশ্ন স্পেসিফিক। আমি দেখছি, আমরা প্রত্যেকে লক্ষ্য করছি যে প্রত্যেক জায়গায় দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী, দফায় দফায় শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী। আমি বলছি যুদ্ধ পরিস্থিতি হলে তো এরকম হয়? পশ্চিমবাংলায় এত কেন্দ্রীয় বাহিনী, এ যেন মনে হচ্ছে ভোট যুদ্ধ নয়, একেবারে সত্যির অনংদেহী অবস্থা। এই যুদ্ধ ভাব, এত মিলিটারি প্রয়োজন আছে ভোটের জন্য? বিরাট খরচ তো। আমি বলছি যে যুদ্ধ না ভোট? না, যুদ্ধ পরিস্থিতি তো বটেই। আমার বাংলার মা বোনেদের ভাইয়েদের ভোট দিতে দেবে না। আরে আপনি কেন্দ্রীয় বাহিনী আনছেন, খুব ভালো কথা, আমি সম্মানের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বলছি। আপনি বলছেন একটা বুথে 2 কি 4টে অস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমি গ্রাম থেকে যখন সেই গ্রামের হাইস্কুলে বুথ অবধি আসছি, তখন তো তৃণমূলী গুন্ডারা, তৃণমূলী চোরছাচ্চরগুলো তাদের বাধা দিচ্ছে, তাদের মারছে। আগের দিন রাত্রিবেলা বাড়ি গিয়ে বলে আসছে ভোট দিতে যাওয়ার দরকার নেই। সেই জায়গাটা ম্যানিং তো আর কেন্দ্রীয় বাহিনী করছে না, বাংলার তৃণমূলের দালাল বাংলার পুলিশ করছে। তাহলে যুদ্ধকালীন পরিস্থিতি হবে। যুদ্ধকালীন আমি তো নিজে দেখেছি পূর্ণেন্দু বোসকে কেন্দ্রীয় বাহিনীকে ধমকাতে, রাজারহাট কি নিউ টাউনের একটা বুথে। তা কেন্দ্রীয় বাহিনীকে এখন শুধু বুথ নয়, পুরো এরিয়া ডমিনেশন ভালো করে করাতে হবে, এবং গ্রাম থেকে বা কোনো একটি অঞ্চল থেকে বুথ অবধি যে রাস্তাটা আসে, গ্রামে তো কলকাতা শহরের মতন এত রাস্তা নেই, একটা মেন রাস্তা, সেটা বুথ অবধি যাচ্ছে, এরকম গ্রামের বিন্যাসটা আর কি, সেই জায়গাটাও কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে রাখতে হবে। মানুষ যাতে নির্ভয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বুক উঁচু করে ভোট দিয়ে, মাথা তুলে ভোট দিয়ে আবার
শান্তি মতো বাড়ি যেতে পারে।